নমস্কার। রূপকথার ঝুলিতে আজকে আমি যে গল্পটা বলবো সেই গল্পটার নাম হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রত্নতত্ত্ব। এবার বিভূতিভূষণ বলতেই আমরা সবসময় চাঁদের পাহাড় ভাবি অপুর সংসার, ভাবি পথের পাঁচালী, কিন্তু বিভূতিভূষণ কিন্তু ঐতিহাসিক এবং অলৌকিক অনেক গল্প লিখেছেন। সেই গল্পগুলো এত সুন্দর যে একটা অদ্ভুত রকমের। তো প্রত্নতত্ত্ব তার অন্যতম একটি ছোট গল্প, যেখানে ঐতিহাসিক ঘটনাও আছে আবার অলৌকিক ঘটনাও আছে। প্রত্নতত্ত্ব একটা ভীষণ ইন্টারেস্টিং বিষয়, অর্থাৎ আর্কিওলজি। আচ্ছা, এখানে বলে রাখি, আমি কিন্তু ইংরেজি বাংলা মিশিয়েই গল্প বলবো, যাতে যারা আজকে অত বই পড়ে না বা বাংলা ভাষার সাথে অতটা পরিচিত নয় কিন্তু বাঙালি এবং বাংলা গল্প সম্পর্কে জানতে চায়, তাদের জন্য যাতে সুবিধা হয়। তাহলে আবার বলি, প্রত্নতত্ত্ব কথাটার মানে কি? আর্কিওলজি অর্থাৎ ভেবে দেখুন যে একটা বাড়ি তৈরির জন্য মাটি খোঁড়া হচ্ছে বা একটা চাষের জমিতে মাটি খোঁড়া হচ্ছে, আর সেই মাটির মধ্যে থেকে হঠাৎ করে আনএক্সপেক্টেডলি বেরিয়ে আসছে কোনো একটা অদ্ভুত সুন্দর মূর্তি বা কোনো একটা স্তম্ভ, যাতে অদ্ভুত কারুকার্য করা, বা কোনো একটা পুঁথি, এক বান্ডিল পুঁথি বেরোলো, বা ধরুন কোনো একটা অদ্ভুত ধরনের একটা অস্ত্র বেরোলো বা ঘোড়া বেরোলো যার মধ্যে অনেক মোহর রয়েছে। এইগুলো যারা খুঁজে বার করে এবং সেই মূর্তি, সেই পুঁথি, সেই স্তম্ভের যে কারুকার্য, এগুলো থেকে যারা সেই পুরাতন জিনিসগুলোর মানে বার করতে পারে, তার সময় বার করতে পারে, তার থেকে ঐতিহাসিক তথ্যগুলো ঠিক বার করতে পারে, তাদের বলা হয় আর্কিওলজিস্ট। এবং এই আর্কিওলজিস্টের মধ্যে একজন অন্যতম ছিলেন ডক্টর সুকুমার সেন। ডক্টর সুকুমার সেন লেখকের বন্ধুও ছিলেন। এখন গল্পটা লেখক বলেছেন যে আমার বন্ধু ডক্টর সুকুমার সেন, তো সেই জন্য আমিও বলছি যে লেখকের বন্ধু ডক্টর সুকুমার সেন এই গল্পটা বলেছেন লেখককে, কারণ এই ঘটনাটা ওনার সাথে হয়েছিল ওনার একটা আর্কিওলজিক্যাল প্রজেক্টে, আর সেই প্রজেক্টটা ছিল ঢাকা বিক্রমপুরে। এখানে বলে রাখি যে ডক্টর সেন কিন্তু অত্যন্ত নাম করা একজন আর্কিওলজিস্ট ছিলেন। উনি ইন্ডিয়ান মিউজিয়ামের কিউরেটর ছিলেন। উনি কখনো স্পুনার সাহেবের সাথে পাটলিপুত্রর এক্সকাভেশনেও কাজ করেছেন। এই ডক্টর সেন একবার ঢাকায় বিক্রমপুরে দুটো ঢিবি, একটা হচ্ছে টোল বাটির ভিটা, ছোট ঢিবিটা, আর বড় ঢিবিটার নাম হচ্ছে নাস্তিক পণ্ডিতের ভিটা। এই দুটো ঢিবির খনন কার্যে উনি কিন্তু ঢাকা বিক্রমপুরে গিয়েছিলেন, এবং এইবার যে এক্সকাভেশনটা হয়েছিল সেটা ঢাকা পিডব্লিউটি থেকে হয়েছিল, এবং উনি কিন্তু এই এক্সকাভেশন সম্পর্কে খুব একটা পজিটিভ মাইন্ডেড ছিলেন না। ওনার মনে হচ্ছিল যে এই দুটো পুরাতন ভিটা থেকে এমন কি পাওয়া যাবে, দুটো ঢিবি, এই দুটো ঢিবি থেকে কি এমন ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ জিনিস পাওয়া যাবে, কার ঢিবি, প্রথমত কার বাড়ি, কার জমি, কিছুই বোঝা যাচ্ছে না, তার মধ্যে থেকে কতটুকুই বা পাওয়া যাবে। ঢাকার যারা খনন কার্য করছিল তারা তো আশা করছিল যেন একটা ওইখানে যে রাজা থাকতো তার কঙ্কাল বেরিয়ে আসবে, বা কোনো পুঁথি বেরিয়ে আসবে, অনেক কিছু পাবে, কিন্তু সেরকম কিছু পাওয়াও গেল না, জানেন তো। একটা ঘোড়া পাওয়া গেল, সেই ঘোড়াটা যথেষ্টই পুরাতন, তার মধ্যে খুব সুন্দর কারুকার্য করা। একটা তলোয়ার পাওয়া গেল, আর যেটা পাওয়া গেল সেটা হচ্ছে একটা অদ্ভুত সুন্দর একটা কালো রঙের দেবী মূর্তি। এবং সেই মূর্তিটা যে বৌদ্ধ মূর্তি এটা কিন্তু বোঝা গেল, কারণ ডক্টর সেন কিন্তু অসম্ভব ভালো বৌদ্ধ মূর্তির আইকনোগ্রাফি বুঝতে পারতেন, এবং তিনি দেখে বুঝতে পারলেন যে এটা বৌদ্ধ মূর্তি এবং বৌদ্ধ সরস্বতী, কারণ তার হাতে বীণা আছে এবং সেটা একটা দেবী মূর্তি। কিন্তু উনি না খুব একটা ইম্যাজিনারি বা ভীষণ এস্থেটিক সেন্সেস আছে এরকম কিন্তু মানুষ নন, কিন্তু এই মূর্তিটা একটা অদ্ভুত ব্যাপার ছিল যেটা ওনাকে ভীষণভাবে মুগ্ধ করেছিল, আর সেটা ছিল সেই মূর্তিটার মুখের একটা অদ্ভুত হাসি, যেটা পাথরের মূর্তির মধ্যে যে শিল্পী ছিল সেটা ফুটে বার করেছিল। ভেবে দেখুন, একটা পাথরের কালো মূর্তি, তার মুখে একটা অদ্ভুত সুন্দর হাসি, একটা ডিভাইন স্মাইল,
কী করে এটা করা যেতে পারে, এটা ভাবলেও অদ্ভুত লাগে, মানে কতটা স্কিল থাকতে পারে একটা মানুষের, সেইটাই ওনাকে সব থেকে বেশি অ্যাট্রাক্ট করেছিল। এবং সেই জন্যেই উনি এই মূর্তিটা নিয়ে বেশ পড়াশুনো করতে শুরু করলেন এবং নিজের বাড়িতে এনে রাখলেন। এবং মূর্তিটার মধ্যে সব থেকে ওই হাসিটা ছাড়াও আরও যেটা ছিল সেটা হচ্ছে মূর্তিটার আঙুলগুলো ভীষণ নিখুঁত ছিল, শরীরের যে বস্ত্র সেটার অদ্ভুত সুন্দর কারুকার্য, মানে বস্ত্রের যে ভাঁজগুলো সেটা পর্যন্ত যেন একেবারে জীবন্ত হয়ে উঠছে। আর তার মধ্যে উনি এইটুকু বুঝতে পারলেন এই মূর্তিটা থেকে যে এই মূর্তিটা কোনো পূর্ববঙ্গীয় মানে ইস্ট বেঙ্গলের কোনো ভাস্কর অর্থাৎ শিল্পী বানিয়েছেন, কারণ ওটার মাথায় একটা ছাতা ছিল। আর এই ধরনের ছাতা উনি আগেও দেখেছেন অন্য মূর্তিতে, এবং টিপিক্যালি এটা ইস্ট বেঙ্গল বা বাংলাদেশের ভাস্করদের তৈরি হতো। তো বৌদ্ধ মূর্তি পূর্ববঙ্গীয়, কিন্তু কে এটা বানিয়েছে এবং কারই বা এই ভিটা, এইটা কিন্তু জানা গেল না। ভিটাটা নিয়ে অনেকগুলো থিওরি উঠে এলো। একজন বলল যে এটা বৈষ্ণব বল্লভাচার্য বলে একজন ছিলেন, তার ভিটা। তো নাস্তিক পণ্ডিত বলা হতো, কারণ পরে তিনি শঙ্কর বেদান্তে দীক্ষা নিয়েছিলেন এবং শঙ্কর বেদান্ত নেওয়ার জন্য ওনাকে নাস্তিক বলা হতো। আর কিছু লোক বলল যে এটা কৃষ্ণনন্দ তর্কালঙ্কার বলে একজন ভদ্রলোক ছিলেন, তার ভিটা। কিন্তু ঠিক করে জানা গেল না যে এইটা কার ভিটা। তো যাই হোক, এই নানান মতভেদের মধ্যে লেখক কিন্তু ডক্টর সেনের থেকে আসল তথ্যটা জানতে পারলেন। আর আসল তথ্যটা কি করে জানা গেল সেটাই হচ্ছে এই গল্পের মূল ঘটনা। তাহলে বলি সেটা। আচ্ছা, এই মূর্তিটা পাওয়ার পর এটা নিয়ে অনেক পড়াশুনো ভাবনা চিন্তা সারাক্ষণ করছেন ডক্টর সেন। তো এবার উনি যেটা করলেন সেটা হচ্ছে যে একদিন সন্ধেবেলা বন্ধুদের সাথে একটু দাবা ঠাবা খেলে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়লেন। তো ঘুমিয়ে পড়ার পর খুব গভীর রাত্রে ওনার ঘুম ভাঙলো। আর ঘুম ভাঙলো মানে শরীরে কোনো অস্বস্তি নয়, ওনার শোয়ার ঘরে একটা অদ্ভুত আবহাওয়া যেন তৈরি হয়েছে যখন উনি নিদ্রামগ্ন ছিলেন। সেই আবহাওয়াটা হচ্ছে একটা অদ্ভুত মানে একটা বুদ্ধিস্ট মোনাস্ট্রিতে যেরকম একটা আবহাওয়া হয় না, একটা অদ্ভুত সুন্দর গন্ধ, একটা অদ্ভুত সুন্দর চন্দন, কর্পূর, তারপরে ধূপ মিশ্রিত যে একটা গন্ধ হয় না, সেই গন্ধে আর একটা অদ্ভুত যেন একটা মন্ত্রপাঠ এরকম একটা আওয়াজ আসছে, এরকমভাবে ওনার ঘুমটা ভেঙে গেল। এবং তারপর উনি ঘুমের এই আধ জাগা অবস্থায় যেটা উনি দেখলেন যে ওনার সামনে এরকম একটা ধোঁয়া হয়ে রয়েছে, আর সেই ধোঁয়ার মাঝখানে দাঁড়িয়ে আছেন পীত বর্ণের বস্ত্র পরিহিত, মানে ইয়েলো রঙের একটা রোব পরা একজন বৌদ্ধ সন্ন্যাসী। হ্যাঁ, আর ওনার মাথাটা ন্যাড়া, মানে মুন্ডিত মস্তক। হ্যাঁ, তো এটা দেখে উনি খানিকক্ষণ একটা কিরকম মেসমারাইজড হয়ে গেলেন, স্তম্ভিত হয়ে গেলেন। কিন্তু তারপরে পরবর্তী ভাবলেন যে না 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 আমি বোধহয় ঘুমিয়ে স্বপ্ন দেখছি, ঠিক আছে, মানে আবার জল ঠল খেয়ে শুয়ে পড়লেন। কিন্তু আবার ওনার ঘুম ভেঙে গেল এবং আবার এই অদ্ভুত গন্ধটা উনি পেতে আরম্ভ করলেন। কিন্তু এইবার উনি কিন্তু ওনার সেই বিছানা, সেই শোয়ার ঘর থেকে অদ্ভুতভাবে চলে গেলেন একটা সম্পূর্ণ অন্য জায়গায়, অন্য দৃশ্যে। আর সেই দৃশ্য হচ্ছে একটা বৌদ্ধ বিহারের, যেখানে অজস্র বৌদ্ধ ভিক্ষুরা চারিদিকে হেঁটে বেড়াচ্ছে। পুরো জায়গাটা শ্বেত পাথরে বাঁধা, মাঝখানে একটা বিরাট অশোক গাছের নিচে অনেক ভিক্ষুরা বসে পড়াশুনো করছে, এবং তাদের যিনি পড়াচ্ছেন তিনি হচ্ছেন সেই বৌদ্ধ ভিক্ষু যাকে উনি প্রথমেই স্বপ্নে দেখেছিলেন। কে এই বৌদ্ধ ভিক্ষু? কোথায় বা উনি এসছেন? হঠাৎই এক অদ্ভুত সুন্দর বৌদ্ধ বিহার, যেখানে এত লোক শুধু পড়াশুনো করছে, স্তব্ধভাবে বসে আছে, লেখাপড়ায় মন দিচ্ছে, এখানে হঠাৎ এটা উনি দেখছেনই বা কেন? তারপরের মুহূর্তে এই পুরো জিনিসটা বোঝার আগেই আবার দৃশ্যটা পাল্টে গেল। এটা যেন একটা সিনেমা চলছে ওনার চোখের সামনে,
এবং এইবার ওনার যে দৃশ্যটা দেখলেন সেটা হচ্ছে একটা বিরাট রাজ্য। সেই রাজ্যে অনেক মানুষ, অনেক সৈন্য সামন্ত, হাতি ঘোড়া, আর সেখানে যেন একটা উৎসব হচ্ছে, সবাই ভীষণ উৎসবে মেতে রয়েছে। আর সেই উৎসবের মধ্যে যাদের ঘিরে উৎসবটা হচ্ছে সেটা উনি অবশেষে দেখতে পারলেন, এটা হচ্ছে একটা বিবাহ উৎসব। সেখানে একজন রক্তাম্বর পরা অসম্ভব সুন্দরী যুবতী মহিলার সাথে বিবাহ হচ্ছে ইস্পাতের বর্ম পরে একটি পুরুষের, এবং তার দুই কন্যা, পাত্র আর কন্যার হাত মিলিয়ে দিচ্ছেন একজন বৌদ্ধ ভিক্ষু। আর সেই বৌদ্ধ ভিক্ষু কিন্তু ওনার পরিচিত সেই ভিক্ষু যাকে উনি প্রথমে দেখলেন ঘুমের মধ্যে, তারপরে বৌদ্ধ বিহারে অধ্যাপক হিসাবে, আর এবার বিবাহ দিচ্ছেন এই যুবক আর যুবতীর। আবার দৃশ্য পাল্টে গেল। এবার দৃশ্যটা অদ্ভুত পাল্টাতে ওনার যেন কিরম শীত করে উঠল। কেন বলুন তো? কারণ এইবারের দৃশ্যটা হচ্ছে দুর্গম পাহাড়ের রাস্তা, চারিদিকে মেঘ করে রয়েছে, অসম্ভব বৃষ্টি, না 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 বরফ পড়ছে, তুষার ঝড়, তার মধ্যে এগিয়ে চলেছে এক বৌদ্ধ ভিক্ষু। কী করে যে উনি হাঁটছেন ওই অদ্ভুত একটা পীতাম্বর পরে, কী করে জানেন না, আর কোন দিকেই বা যাচ্ছেন? যাচ্ছেন সেই দূরে দূরে একটা পাহাড়, যেখান থেকে একটা আলো জ্বলছে, লাল আলোয় পাহাড়টা লাল হয়ে উঠেছে। আর এই বৌদ্ধ ভিক্ষু ওই ভয়ঙ্কর পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে, তুষার ঝড়ের মধ্যে দিয়ে এগিয়ে চলেছেন ওই পাহাড়ের দিকে। এ তো সেই বৌদ্ধ ভিক্ষু, আবার তাকেই তো উনি দেখছেন। এই সব কিছুর পরে আবার দৃশ্যটা পাল্টে উনি যেন আবার চলে এলেন নিজের সেই পরিচিত বিছানা আর শোয়ার ঘরে, আর সেই ওনার সামনে দাঁড়িয়ে আছেন বৌদ্ধ ভিক্ষু। এবার ইনি ওনার সাথে কথা বললেন। এই বৌদ্ধ ভিক্ষু বললেন ডক্টর সেনকে যে আপনি সারাটা জীবন লেখাপড়ার কাজ করেছেন, এবং আজকে এই যে মূর্তিটা আপনি পেয়েছেন, সেই মূর্তিটার টানে আমি মানুষ না হলেও আমি সূক্ষ্মে আপনার কাছে এসেছি। অনেক বছর আগে, প্রায় 2500 বছর আগে, আমি কিন্তু আপনারই মতো মানুষ ছিলাম এবং অধ্যাপক ছিলাম। আমি এক বৌদ্ধ অধ্যাপক ছিলাম, এবং এই যে বাড়িটা দেখছেন, এই যে ভিটাটা, নাস্তিক পণ্ডিতের ভিটা যেটা আপনারা বলেন, সেটা হচ্ছে আমার বাড়ি, এবং আমার নাম হচ্ছে দীপঙ্কর শ্রী জ্ঞান বা অতীশ দীপঙ্কর। অত্যন্ত লেখাপড়া করা একজন জ্ঞানী মানুষ ছিলাম আমি সেই সময়, এবং সেই সময় বৌদ্ধ ধর্মকে, বৌদ্ধ বিহারের অধ্যাপক ছিলাম, নালন্দা বিহারের অধ্যাপক ছিলাম। আর এই গৌড়বঙ্গের রাজা নয়পালের আমি সময়কার আমি প্রথম মুখ্য বৌদ্ধ স্থবির ছিলাম। আর এই যে মূর্তিটা আপনি দেখছেন, এই মূর্তিটা আমি নিজে হাতে তৈরি করেছিলাম। আর এই যে কয়েকটা দৃশ্য আপনি দেখলেন, এই প্রত্যেকটা দৃশ্য আমার জীবনের একটা একটা ঘটনা। এই যে বিবাহ আপনি দেখলেন, এই বিবাহ ঘটনাটা ছিল যে ছেদিরাজ কর্ণ যখন যুদ্ধ করতে করতে অবশেষে গৌড়বঙ্গে এসে গৌড়বঙ্গের নয়পাল রাজার কাছে পরাজিত হন, তখন একটা সন্ধি হয় গৌড়বঙ্গের নয়পাল রাজা আর ছেদিরাজ কর্ণের মাঝখানে, এবং সেই সন্ধির ফলে ছেদিরাজ কর্ণের কন্যা যৌবনশ্রীর সাথে নয়পালের পুত্র তৃতীয় বিগ্রহপালের বিবাহ হয়, এবং সেই বিবাহ দৃশ্যটাই আপনাকে আমি দেখিয়েছি, এবং সেই বিবাহ দিয়েছিলাম আমি নিজে। আর তারপরে যে দৃশ্যটা অসম্ভব চারিদিকে তুষার ঝড় আপনি দেখলেন, সেটা ছিল আমার জীবনের শেষ যাত্রা। আমি মহাচীন অর্থাৎ তিব্বতে গিয়েছিলাম, কারণ শাক্যমুনি বুদ্ধ মারা যাওয়ার পর বৌদ্ধ ধর্ম কিন্তু প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছিল, এবং তখন তিব্বতে গিয়ে আমি বৌদ্ধ ধর্মের পুনরুদ্ধার করি, এবং সেই জন্যই আপনি আমাকে দেখতে পান। এবং অবশেষে এই মূর্তি আমি
শিল্পী ছিলাম এবং আমি বঙ্গের কিছু দরিদ্র শিল্পীর কাছে মূর্তি তৈরির কাজ শিখেছিলাম এবং আমার অত্যন্ত প্রিয় দেবী, লেখাপড়া পড়াশুনোর দেবী, বাগদেবী সরস্বতীকে আমি নিজে হাতে গড়েছিলাম। এবং আজ যখন এই মূর্তি আপনি খনন কার্য করে জোগাড় করেছেন, তখন সেই মূর্তির টানে আমি এসেছি, কারণ আমি খুব খুশি হয়েছি যে এই মূর্তিটা ঠিক মানুষের কাছে গিয়ে পৌঁছেছে। একজন লেখাপড়া জানা, লেখাপড়া সারা জীবন করা একটি মানুষের হাতে গিয়ে পৌঁছেছে, যে এই মূর্তিটার আসল মূল্যায়ন করতে পারবে। এইটাই ছিল গল্প প্রত্নতত্ত্ব। এইভাবেই লেখক এবং ডক্টর সেন জানতে পারেন যে নাস্তিক পণ্ডিতের ভিটা আর টোলবাড়ির ভিটা আসলে ছিল অতীশ দীপঙ্কর বা দীপঙ্কর শ্রীজ্ঞানের আদি পূর্ববঙ্গের বাড়ি। আমরা সবাই জানি যে অতীশ দীপঙ্কর কিন্তু বাঙালি বৌদ্ধ অধ্যাপক ছিলেন এবং তিনি কিন্তু এই পূর্ববঙ্গেই মানুষ হয়েছিলেন এবং বড় হয়েছিলেন এবং জীবনের শেষে তিনি যাত্রা করেছিলেন টিবেটে, অর্থাৎ মহাচীনে বৌদ্ধ ধর্মকে রিভাইভ করার জন্য। এই অসাধারণ ঐতিহাসিক গল্প আবার অলৌকিকও বটে, লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গল্পটা পড়বেন, শুনবেন, কেমন লাগলো বলবেন। আর আমার গল্প বলার স্টাইলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আরও গল্প বলতে আমারও ভালো লাগবে আর আপনাদেরও শুনতে ভালো লাগবে। নমস্কার আজকে।